নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 3 এর কোশ্চেন অ্যান্সারগুলো সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1 তিব্বত মালভূমি একটি, অপশান এ ব্যবচ্ছিন্ন মালভূমি, অপশান বি লাভাগঠিত মালভূমি, অপশান সি পর্বতবেষ্টিত মালভূমি, অপশান ডি মহাদেশীয় মালভূমি। সঠিকটা হবে হচ্ছে অপশান সি পর্বতবেষ্টিত মালভূমি। তারপর 1-2 গ্রস্ত উপত্যকা দেখা যায়, অপশান এ ভঙ্গিল, অপশান বি স্তূপ, অপশান সি আগ্নেয়, অপশান ডি ক্ষয়জাত পর্বতে। সঠিকটা হচ্ছে অপশান বি স্তূপ। তারপর 1-3 বলেছে নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপটি হলো অপশান এ মিয়েন্ডার, অপশান বি প্লাবনভূমি, অপশান সি বদ্বীপ, অপশান ডি গিরিখাত। সঠিকটা হচ্ছে অপশান ডি গিরিখাত। তারপর 1-4 পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে অপশান এ ধারণা অববাহিকা, অপশান বি দোয়াব, অপশান সি জল বিভাজিকা, অপশান ডি উপত্যকা। সঠিকটা হচ্ছে অপশান বি দোয়াব। তারপর 1-5 বেলে মাটির জল ধারণ ক্ষমতা, অপশান এ বেশি, অপশান বি কম, অপশান সি মাঝারি, অপশান ডি একেবারেই নেই। সঠিকটা হচ্ছে অপশান বি কম। 6 রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হলো অপশান এ আগ্নেয় শিলা, অপশান বি পাললিক শিলা, অপশান সি রূপান্তরিত শিলা, অপশান ডি সবকটি। সঠিকটা হচ্ছে অপশান এ আগ্নেয় শিলা। তারপর 1-7 আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্ট শুকনো নদীখাত হলো অপশান এ ওয়াদি, অপশান বি রেগ, অপশান সি হামাদা, অপশান ডি ওয়েসিস। সঠিকটা হচ্ছে অপশান এ ওয়াদি। তারপর 1-8 ব্লু ও হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটি হলো অপশান এ সুদান, অপশান বি কায়রো, অপশান সি মিশর, অপশান ডি খার্তুম। সঠিকটা হচ্ছে অপশান ডি খার্তুম। তারপর 1-9 আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল অপশান এ মাউন্ট এভারেস্ট, অপশান বি মাউন্ট কিলিমাঞ্জারো, অপশান সি মাউন্ট তৌবকল, অপশান ডি মাউন্ট এলবুর্জ। সঠিকটা হচ্ছে অপশান সি মাউন্ট তৌবকল। তারপর 1-10 আফ্রিকার দক্ষিণ দিকে অবস্থিত মরুভূমিটি হলো অপশান এ সাহারা, অপশান বি গোবি, অপশান সি কালাহারি, অপশান ডি থর। সঠিকটা হচ্ছে অপশান এ সাহারা। তারপর 2 এতে বলেছে শূন্যস্থান পূরণ করো। 1টা বলেছে ইউরোপের আল্পস একটি ড্যাশ ভঙ্গিল পর্বত। উত্তরটা হবে হচ্ছে নবীন। তারপর 2 বলেছে উৎস থেকে মোহনা খাতের মধ্য দিয়ে নদীর প্রবাহিত হওয়াকে ড্যাশ বলে। উত্তরটা হচ্ছে নদী উপত্যকা। তারপর 2-3 ব্যাসল্ট হলো ড্যাশ শিলার উদাহরণ। উত্তরটা হচ্ছে আগ্নেয়। তারপর 2-4 আফ্রিকার উপর দিয়ে প্রবাহিত ড্যাশ বায়ু উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। উত্তরটা হচ্ছে খামসিন। তারপর 2-5 বেজি নদীর পথে সৃষ্টি হয়েছে ড্যাশ জলপ্রপাত। উত্তরটা হচ্ছে ভিক্টোরিয়া। তারপর 2-B-এর 1 বলেছে একটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও। গঠিত সমভূমির উদাহরণ হচ্ছে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। বিয়ের 2 বলেছে সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয়? সিমেন্ট কারখানায় পাললিক শিলা ব্যবহার করা হয়। বিয়ের 3 মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? উত্তরটা হবে পেডোজেনেসিস। পয়েকার ডয়কার বর্গজয় একার দন্তের নয় একার দন্তের হস্যই দন্তের স। তারপরে হচ্ছে বিয়ের 4 ক্যারাভ্যান কি? উট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভ্যান বলে। বিয়ের 5 পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি? উত্তরটা হবে সুয়েজ। তারপর বিয়ের 6 মরুভূমি অঞ্চলে শুকনো নদীখাতকে কী বলে? উত্তরটা হবে ওয়াদি। তারপর বিয়ের 7 ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলে? উত্তরটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। তারপর 3-1 ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? বায়ু হিমবাহ প্রভৃতি ক্ষয়কারী প্রাকৃতিক শক্তির মাধ্যমে প্রাচীন মালভূমি অঞ্চল ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং এর উচ্চতাও হ্রাস পায়। নদনদী তার বিভিন্ন শাখা প্রশাখা সহ ওই মালভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হলে এদের উপত্যকা বরাবর মালভূমিটি ছোটে বিভক্ত হয়ে পড়ে। এইভাবে কোনো বিস্তৃত মালভূমি অঞ্চল সংকীর্ণ নদী উপত্যকার দ্বারা বিচ্ছিন্ন হয়ে ব্যবচ্ছিন্ন মালভূমি সৃষ্টি করে। উদাহরণ ছোটনাগপুর মালভূমি, কর্ণাটক মালভূমির মালানাদ অঞ্চল প্রভৃতি। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। তারপর 3-2 সমভূমি ও মালভূমির মধ্যে দুটি পার্থক্য লেখো। বিষয় সমভূমি মালভূমি। উচ্চতা সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের মধ্যে হয়। সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 300 থেকে 600 মিটার হয়। ভূমির ঢাল ধীরে ধীরে ঢালু হয়ে সমুদ্রের সঙ্গে মিশে যায়। এর চারপাশ খাড়া ঢালযুক্ত এবং উপরিভাগ অসমতল আকৃতি। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচু, সুবিস্তৃত সমতল ক্ষেত্র। এছাড়া এর বিশেষ কোনো আকৃতি নেই। এর আকৃতি অনেকটা টেবিলের মতো। তারপর 3-3 নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত উল্লেখ করো।
নদীমোহনায় বদ্বীপ গঠনে অনুকূল ভৌগোলিক পরিবেশের অবস্থা। এক হচ্ছে পলিযুক্ত নদী। বদ্বীপ গঠনের অন্যতম প্রধান শর্ত পলিযুক্ত নদী। পলল রাশির পরিমাণ অনেক বেশি হতে হবে, তাহলেই সমুদ্রগর্ভে ধীরে ধীরে পলি সঞ্চিত হয়ে বদ্বীপ গঠিত হবে। 2. নদীর দীর্ঘ, মধ্য ও নিম্ন প্রবাহ। বদ্বীপ গঠনের ক্ষেত্রে নদীর গতিপথ দীর্ঘ হতে হবে। মধ্য ও নিম্ন প্রবাহ দীর্ঘ হলে পলি সঞ্চয়ের পরিমাণ বাড়বে এবং বদ্বীপ গঠনের সহায়ক হবে। তারপর 3-4 জল বিভাজিকা কি? উঁচু পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল ভূমির ঢাল বরাবর বিভিন্ন দিকে বয়ে যায়। কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে, তাই তাকে জলবিভাজিকা বলে। জলবিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলধারার মধ্যে দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। তারপর 3-5 রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। রূপান্তরের ফলে আগ্নেয় ও পাললিক শিলা আরও ভারী ও কঠিন হয় এবং তার ক্ষয়রোধী ক্ষমতা বেড়ে যায়। 2. রূপান্তরের সময় খনিজ পদার্থগুলি পুনর্বিন্যাস ঘটে, সেগুলি একটি দিকে চলে যায়। জন্য রূপান্তরিত শিলায় বিভিন্ন ধরনের খনিজ দ্রব্যের বাণিজ্যিক অনুসন্ধান পাওয়া যায়। তারপর 3-6 বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ তৈরি করা হয়, তখন তাকে বলে বহুমুখী নদী পরিকল্পনা। 4-1 সমভূমি অঞ্চলগুলিতে জনবসতি বেশি, কারণ ব্যাখ্যা করো। পৃথিবীর অধিকাংশ লোকের সমভূমিতে বসবাসের কারণগুলি হলো: 1. পৃথিবীর অধিকাংশ সমভূমি পলি সমৃদ্ধ এবং উর্বর হওয়ায় এখানে কৃষিকাজ অত্যন্ত ভালো হয়। 2. বেশিরভাগ সমভূমির ওপর দিয়েই বড় বড় নদী প্রবাহিত হয়েছে, তাই পানীয় জল বা সেচের জল পেতে অসুবিধা হয় না এবং জলপথ পরিবহন ব্যবস্থাও সহজে গড়ে ওঠে। 3. ভূমিরূপ সমতল বলে রেলপথ, সড়কপথ প্রভৃতির মাধ্যমে পরিবহন ব্যবস্থারও উন্নতি হয়। 4. সমভূমিগুলিতে খনিজ সম্পদের অভাব থাকলেও কৃষি সমৃদ্ধ ও উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য বিভিন্ন ধরনের শিল্প ও শিল্পাঞ্চল গড়ে ওঠে, ফলে সহজে নির্বাহেরও সুযোগ থাকে। এই সমস্ত সুযোগ সুবিধা থাকে বলেই সমভূমিগুলি অত্যন্ত জনবহুল হয় এবং পৃথিবীর প্রায় 90% মানুষ সমভূমিতে বসবাস করে। 4-2 চিত্র উদাহরণ সহ স্তূপ পর্বতের বিবরণ দাও। পর্বত ভূ-আলোড়নের ফলে ভূত্বকের শিলায় টানের সৃষ্টি হয় এবং যেখানে কঠিন শিলা থাকে সেখানে শিলাস্তরে ফাটল সৃষ্টি হয়। ফাটল বৃহৎ হলে তাকে চ্যুতি বলে। দুটি চ্যুতির মধ্যবর্তী ওপরে উঠে গেলে বা উচ্চভূমিভাগ পার্শ্ববর্তী অংশ বসে যাওয়ার ফলে যে পর্বত গঠিত হয় তাকে স্তূপ পর্বত বলে। সৃষ্টির কারণ: অনেক সময় ভূ-আলোড়নের ফলে ভূত্বকের শিলাস্তরে ফাটল ও দেখা দেয়। চ্যুতির ফলে 1-2টি সমান্তরাল চ্যুতিরেখার মধ্যভাগের ভূমি চাপের ফলে ওপরে উঠে স্তূপ পর্বত গঠিত হয়, একে বলে হোস্ট জাতীয় স্তূপ পর্বত। উদাহরণ: মধ্য ভারতের সাতপুরা এই ধরনের স্তূপ পর্বত। 2-2টি সমান্তরাল চ্যুতিরেখার মধ্যবর্তী ভূমি ওপরে না উঠে খাড়াভাবে বসে গেলে ওই অবনমিত অংশকে গ্রস্ত উপত্যকা এবং ওই অবনমিত অংশের দুই পাশে যে দুটি উচ্চভূমির সৃষ্টি হয় সে দুটিও স্তূপ পর্বত। উদাহরণ: ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট এই ধরনের দুটি স্তূপ পর্বত। 3-2টি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ নিচে বসে গেলে দুপাশে দুটি স্তূপ পর্বত গঠিত হয়। পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী শিলামণ্ডলের নিচে যে অ্যাস্টেনোস্ফিয়ার রয়েছে সেই স্তরে তাপের পরিচলন স্রোতের প্রভাবে পাতগুলি গতিশীল হয়ে পড়ে। এতে শিলাস্তরে ফাটল, চ্যুতির প্রভৃতি সৃষ্টি হয়। দুটি পটলের মধ্যবর্তী অংশ ওপরে উঠে গিয়ে বা নেমে গিয়ে স্তূপ পর্বত বা গ্রস্ত উপত্যকা সৃষ্টি করে। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। 4-3 মাটি সৃষ্টি নিয়ন্ত্রক হিসাবে শিলা, জলবায়ু ও ভূপ্রকৃতির ভূমিকা লেখো। নিয়ন্ত্রক: শিলা ভবিষ্যতে মাটি কেমন হবে তা নির্ভর করে শিলার প্রকৃতির ওপর, তবে জলবায়ু উদ্ভিদ মাটি তৈরিকে প্রভাবিত করে। জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয়, আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে, তাই উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়। ভূপ্রকৃতি: ভূমির প্রকৃতি মাটি তৈরিকে প্রভাবিত করে। ভূমির খাড়া ঢালে মাটি তৈরির সুযোগ কম, আবার ভূমির ঢাল যেখানে কম সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে পারে। তারপর 4-4 অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে ও কেন বলা হয়? কাকে বলে উত্তরটা হবে হচ্ছে আফ্রিকাকে। কেন বলা হয় উত্তরটা দেখাচ্ছি। প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল ও হিংস্র জন্তুর ভয় ইত্যাদির কারণের জন্য বহুদিন পর্যন্ত এই মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছতে পারেনি। এই জন্য
এই মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। 4.5 নীলনদের গতিপথ বর্ণনা করো। দীর্ঘতম নদী নীলনদ, এর দৈর্ঘ্য প্রায় 6650 কিলোমিটার। হোয়াইট নীল ও ব্লু নীল এই দুই ধারার মিলিত প্রবাহ নীলনদের সৃষ্টি করেছে। হোয়াইট নীল নদীটি টাঙ্গানিয়া হ্রদের 50 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত বুরুন্ডির উচ্চভূমি থেকে উৎপন্ন করে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। অন্যদিকে ব্লু নীল নদীটি ইথিওপিয়া উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে উত্তরের কিছুটা প্রভাবিত হওয়ার পর সুদানে খার্টুম শহরের কাছে হোয়াইট নীলের সঙ্গে মিলিত হয়েছে। এরপর মিশরের মরুভূমির মধ্য দিয়ে সুদীর্ঘ পথ অতিক্রম করে কায়রোর কাছে সাতটি ধারায় ভাগ হয়ে এক বিশাল বদ্বীপ সৃষ্টি করে নীলনদ ভূমধ্যসাগরে পড়েছে। 6 নীলনদ অববাহিকায় মিশরের অধিকাংশ মানুষ বসবাস করে কেন? এই উত্তরটা লিখলে হবে। উত্তর আফ্রিকা সাহারা মরুভূমির মধ্য দিয়ে নীলনদ উত্তর দিকে প্রবাহিত হয়েছে। মিশরকে নীলনদের দান বলার কারণগুলি নিম্নরূপ। প্লাবনভূমি, মিশরে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 সেমি এর কম, কিন্তু নীলনদের উৎস অঞ্চলে অধিক বৃষ্টির জন্য মিশর প্লাবিত হয়। এতে মরুভূমির ওপর নতুন পলি সঞ্চিত হয়, যা কৃষিকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পশুপালন, নীলনদের উপত্যকা বিস্তীর্ণ তৃণভূমিতে পশুপালনের মাধ্যমে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। 4 পরিবহন, নীলনদ নাব্য বলে নৌ চলাচল ও যোগাযোগের সহজ মাধ্যম। ভূমধ্যসাগরের মোহনা থেকে নীলনদ প্রায় 1500 কিমি নৌবহনযোগ্য, ফলে জলপথে ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়েছে। কৃষিকাজ, প্রায় প্রতি বছর বন্যা এবং নদীতে বাঁধ দিয়ে জল ধরে রেখে জলসেচের মাধ্যমে কৃষিকাজ করা হয়, ফলে উন্নত মানের তুলো, গম, আম, তামাক, মিলেট, চীনাবাদাম প্রভৃতির চাষ হয়। সেজন্যই মিশর একটি কৃষি প্রধান দেশে পরিণত হয়েছে। বিদ্যুৎ উৎপাদন, নীলনদের বাঁধগুলি থেকে জলবিদ্যুৎ উৎপাদিত হয়, যা শিল্প ও কৃষির উন্নতিতে সাহায্য করেছে। শিল্পোন্নতি, নীলনদের তীরবর্তী শহরে বস্ত্রায়ন, তামাক, ফল প্রক্রিয়াকরণ, চামড়া প্রভৃতি শিল্পের উন্নতি হয়েছে। এই সব কারণের জন্যই গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস বলেছিলেন মিশর নীলনদের দান। 5.1 নদীর উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতির সঙ্গে মূলত ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজ যথাক্রমে প্রাধান্য পায় কেন উল্লেখ করো। এম মরিসাওয়া এর মতে নদী হলো একটি নির্দিষ্ট খাতের মধ্যে প্রবাহিত জলধারা। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত প্রাকৃতিক নিয়মে সৃষ্ট জলধারাকে নদী বলে। নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত গতিপথের ঢাল ও নদী স্রোতের পার্থক্য অনুযায়ী নদীতে 3টি গতি দেখা যায়, যথা 1 উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, 2 মধ্যগতি বা সমভূমি প্রবাহ এবং 3 নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। উচ্চগতি বা পার্বত্য প্রবাহ সংজ্ঞা থেকে নদী যতদূর পর্যন্ত পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহ বলে। যেমন গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি বা পার্বত্য প্রবাহ দেখা যায়। বৈশিষ্ট্য, নদীর উচ্চগতির বৈশিষ্ট্যগুলি হলো: 1 উচ্চগতিতে ভূমির ঢাল বেশি থাকে বলে নদী পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বা নদীর তলদেশে ক্ষয় বেশি হয়। 2 উচ্চগতিতে নদীতে বোঝা কম থাকে এবং নদী ক্ষয়িত পদার্থ বহনও করে। 3 উচ্চগতিতে নদীগুলি খরস্রোতা হয় বলে জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক হলেও নৌ পরিবহনের পক্ষে অনুপযুক্ত। তারপর সৃষ্ট ভূমিরূপ, এই গতিতে নদী আই ও ভি আকৃতির উপত্যকা, জলপ্রপাত, গিরিখাত, মন্থকূপ প্রভৃতি ভূমিরূপ সৃষ্টি করে। এরপরে হচ্ছে মধ্যগতি বা সমভূমি প্রবাহ সংজ্ঞা। উচ্চগতির ক্ষেত্রে নদী যখন সমভূমিতে নেমে আসে তখন ঢালের পরিবর্তনের কারণে নদীর গতিবেগ কমে যায়। নদীর এই গতিপ্রবাহকে মধ্যগতি বা সমভূমি প্রবাহ বলে। যেমন হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত গঙ্গা নদীর মধ্যগতি বা সমভূমি প্রবাহ। এই প্রবাহপথ হলো 900 কিলোমিটার। বৈশিষ্ট্য, নদীর মধ্যগতির বৈশিষ্ট্যগুলি হলো: নদী সমভূমিতে নেমে আসে বলে ভূমির ঢাল হঠাৎ করে অনেকটা কমে যায়, ফলে নদীর গতিবেগ হ্রাস পায়। এই সময় নদীর নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয়, তবে এই গতিতে নদীর প্রধান কাজ বহন। মধ্যগতিতে প্রধান নদীতে অনেক উপনদী এসে মিলিত হয় বলে জলের পরিমাণ ও নদীবাহিত বোঝার পরিমাণ 2 বৃদ্ধি পায়। নদী এই সময় জলসেচ ও নৌ পরিবহনে সাহায্য করে থাকে। সৃষ্ট ভূমিরূপ, এই গতিতে নদী মিয়েন্ডার, বালুচর, অশ্বক্ষুর আকৃতির হ্রদ, চওড়া ও অগভীর নদী উপত্যকা প্রভৃতি ভূমিরূপ সৃষ্টি করে। নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ সংজ্ঞা। মধ্যগতির
পরিবর্তে নদী যখন সমভূমির মধ্য দিয়ে অগ্রসর হয়ে ক্ষয়ের নিম্নসীমার কাছে চলে আসে এবং গতিবেগ ক্রমশ মন্থর হয়, নদীর সেই প্রবাহকে নিম্নগতি বা সমভূমি প্রবাহ বলে। যেমন মুর্শিদাবাদ থেকে মোহনা পর্যন্ত প্রায় 250 কিমি গঙ্গা নদীর নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। বৈশিষ্ট্য: নদীর নিম্নগতির বৈশিষ্ট্যগুলি হলো: 1. এই পর্যায়ে ভূমির ঢাল প্রায় থাকে না বলে নদী খুবই ধীর গতিসম্পন্ন হয়। নদী এই সময় শুধু বহন করে, তবে বোঝার পরিমাণ খুব বেশি থাকে বলে প্রধান কাজ সঞ্চয় বা অবক্ষেপণ। নদী সূক্ষ্ম পলি, বালি, কাদা সঞ্চয় করে নদী মধ্যস্থ চড়া বা বদ্বীপ গঠন করে। নদীকাত খুবই অগভীর ও চওড়া হয়। নদী এই সময় জলসেচ ও নৌপরিবহনে সহায়ক হয়। পৃষ্ঠভূমিরূপ: নিম্নগতিতে সঞ্চয়ের মাধ্যমে নদী বিস্তৃত প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, অসংখ্য বদ্বীপ প্রভৃতি গড়ে তোলে। ছবিগুলো দেখে নাও, ছবিগুলো কিন্তু পেন্সিলে আঁকবে। তারপর 5.2 নদীর নিম্নগতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। নদীর নিম্ন প্রবাহে নদীর প্রধান কাজ সঞ্চয়। এই পর্যায়ে নদী নানা ধরনের ভূমিরূপ তৈরি করে। প্লাবনভূমি: নদীর নিম্ন প্রবাহে নদী ধীর গতিতে প্রবাহিত হয়, সেই জন্য নদীবাহিত নুড়ি, বালি, কাদা প্রভৃতি নদীগর্ভে সঞ্চিত হয়ে নদীর গভীরতা হ্রাস করে। প্রতি বছর বর্ষাকালে অতিরিক্ত জল নদীর দুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি করে। বন্যা বা প্লাবনের ফলে নদীর উভয় তীরে সূক্ষ্ম পলি, বালি, কাদা প্রভৃতি সঞ্চয় করে যে নতুন ভূমির সৃষ্টি করে তাকে প্লাবন সমভূমি বলে। উদাহরণ: গঙ্গা নদীর নিম্ন প্রবাহে প্লাবন ভূমি দেখা যায়। স্বাভাবিক বাঁধ: প্রতি বছর প্লাবনের সময় নদী জলের সঙ্গে বাহিত পলি, কাদা, বালি নদীর দুই পাড়ে সঞ্চিত হয়ে বাঁধের মতো ভূমিভাগের সৃষ্টি করে। একেই স্বাভাবিক বাঁধ বলে। প্লাবনভূমি অপেক্ষা স্বাভাবিক বাঁধ 2 থেকে 3 মিটার উঁচু হয়। বদ্বীপ: নদীবাহিত পলি, বালি, কাদা নদী মোহনায় সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার ভূমিরূপ তৈরি হয় তাকে বদ্বীপ বলে। এভাবে সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপটি দেখবে অনেকটা গ্রিক অক্ষর ডেল্টার মতো হয় বলে একে বদ্বীপ বা ডেল্টা বলে। ভূমির ছবিটা দেখে নাও, স্বাভাবিক বাঁধের ছবিটা দেখে নাও, বদ্বীপের ছবিটা দেখে নাও। ছবিগুলো কিন্তু পেন্সিলে আঁকবে। 5.3 আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় ও ভূমধ্যসাগরের সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো। চিরসবুজ গাছের অরণ্য: নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর গরম 27 ডিগ্রি সেলসিয়াস, মোট বৃষ্টির পরিমাণ 200 থেকে 250 সেমি, সরাসরি সূর্যকিরণ আর সারা বছর বৃষ্টিতে এখানে শক্ত কাঠের ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে। মেহগনি, রোজউড, এবনি এই ঘন জঙ্গলের প্রধান গাছ। পাতা ঝরানোর নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলো সারা বছর সবুজ দেখায়, তাই এর নাম চিরসবুজ গাছের অরণ্য। সাগরীয় উদ্ভিদ: আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, সারা বছরে 50 থেকে 100 সেমি বৃষ্টি হয়। গরমকালে বৃষ্টিহীন থাকে। পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায়। জলপাই, ওক, আখরোট, ডুমুর, কর গাছগুলো এখানে জন্মায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায়। কমলালেবু, আঙুর এইসব ফলের বাগান খুব চোখে পড়ে। 4 আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ লেখো। মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ: অক্ষরেখা, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্রস্রোত, উচ্চতা। অক্ষরেখা: নিরক্ষরেখার কাছাকাছি উষ্ণতা বেশি অনুভূত হয়। নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় সূর্যের তীর্যক রশ্মির কারণে উষ্ণতা তত কমে যায়। সমুদ্র থেকে দূরত্ব: সমুদ্র পাশের স্থলভূমির উষ্ণতাকে সমুদ্রের বাতাস খুব বাড়তে বা কমতে দেয় না। স্থলভূমি যত সমুদ্র থেকে দূরে হয় সেখানে ঠান্ডা ও গরমের পার্থক্য বাড়ে। সমুদ্রস্রোত: সমুদ্রের মধ্যে যে বিপুল জলরাশি স্রোতের মতো বয়ে চলে তা হলো সমুদ্রস্রোত। সমুদ্রস্রোত উষ্ণ বা শীতল দুই হতে পারে। উচ্চতা: উচ্চতা বাড়লে বাতাসের উষ্ণতা কমে যায়। প্রতি 1 কিমি উচ্চতা বাড়লে বাতাসের উষ্ণতা গড়ে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমে যায়। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।